ভৈরবে পথসভা শেষে আখাউড়া অভিমুখে বিএনপির ৩ অঙ্গ সংগঠনের লং মার্চ। শেখ হাসিনাকে সমর্থন দিয়ে বিশ্বজুড়ে সমালোচিত ভারত। ঢাকায় কর্মসূচির শুরুতে মন্তব্য ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে তারা সমালোচিত। ওরা চায় না বাংলাদেশ তারা এখানকার জনগণের কথাই চলুক। শেখ হাসিনা পলাতক থাকলেও বিচারে বাধা নেই। ট্রাইব্যুনালের প্রসিকিউশনকে জানালেন টবি ক্যাডম্যান। তাকে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান। The highest standards are maintained and that any investigation, prosecution and trial will be transparent. আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী এই বিচার প্রক্রিয়া চালিয়ে নেওয়ার ব্যাপারে, প্রসিকিউট করার ব্যাপারে যিনি আমাদেরকে সাহায্য করবেন। পার্বত্য জেলা পরিষদ প্রশিক্ষণার্থীদের সঙ্গে প্রধান উপদেষ্টার ভার্চুয়াল মতবিনিময়। জীবনমান উন্নয়নে শিক্ষা প্রযুক্তি অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার তাগিদ। বাংলাদেশ যখন ইতিবাচক ধারায় ফিরছে তখন দেশকে অশান্ত করার চেষ্টায় তৎপর ফ্যাসিস্টরা, বললেন জামায়াতের আমির। দূর করতে হবে দ্বিধা বিভক্তি। এই দেশের মানুষ আর কারো কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করবে না এবং কোনো চোখ রাঙ্গানিকে পরোয়া করবে না, তাহলে তাদের জন্য এবং আমাদের জন্য কল্যাণকর। অযত্ন অবহেলায় রাজধানীর ফুটওভার ব্রিজ। হকারদের দখলেই বেশিরভাগ। নিরাপদে সড়ক পারাপার বাধাগ্রস্ত। আশেপাশে দোকান আছে, এর জন্য আমাদের কষ্ট। বাচ্চা কুলে নিয়ে যাচ্ছে, একটা রিক্সের ভিতরে সবাই আমরা থাকি আর কি। দুই পাশে দোকান থাকে, যার কারণে চলতেও সমস্যা, যারা দোকানদার তাদেরও সমস্যা। সিরিয়ার সর্বত্রই ক্ষমতাচ্যুত আসাদ সরকারের নৃশংসতার ছাপ। কুখ্যাত সিদনায়া কারাগার থেকে কয়েক ডজন মরদেহ উদ্ধার। নিখোঁজ স্বজনদের খোঁজে আহাজারি। শুভেচ্ছা। দুপুরে বাংলাদেশের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। বাহ, দেখেছো কি উজ্জ্বল আলো? ঠিক তোমার মতো। ক্লিক এলইডি, সবচেয়ে বেশি উজ্জ্বল আলো। আপনাদেরকে যেমনটি আমরা জানাচ্ছিলাম শিরোনামে, ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আগরতলা অভিমুখে লং মার্চ করছে বিএনপির ৩ অঙ্গ সংগঠন। সকাল ৯টা নাগাদ রাজধানীর নয়াপল্টন থেকে এই কর্মসূচি শুরু হয় এবং ভৈরবের পথসভা শেষে সেটি এখন আখাউড়ার দিকে এগিয়ে যাচ্ছে। এই লং মার্চের সাথে আমাদের সহকর্মী আরেফিন শাকিল আছেন। আমরা তার মাধ্যমে জানবো সেখানকার কি আপডেট। আরেফিন, লং মার্চটি ঠিক এখন কোন জায়গায় অবস্থান করছে সেটি জানাবেন, সবশেষ তথ্য জানতে চাই। ধন্যবাদ বৃষ্টি। মূলত লং মার্চ ভৈরবের যে সমাবেশ, সেই সমাবেশ শেষ করে এখন আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবস্থান করছে এবং খানিক বাদেই হয়তো ঘণ্টাখানিক মধ্যেই সেটি আখাউড়া পর্যন্ত পৌঁছাবে। আপনাকে যদি ছবিতে দেখাতে চাই, এরই মধ্যে যেহেতু রাস্তায় প্রচুর যানজট এবং ফলে একটু বিলম্ব হচ্ছে পৌঁছাতে, এবং ফলে যানবাহনগুলো বা নির্ধারিত যে সময় ছিল দুপুর 2টা নাগাদ সময় ছিল আখাউড়া গিয়ে পৌঁছানোর, কিন্তু রাস্তায় যানজটের কারণে সেটা পৌঁছাতে পারেনি। বিএনপির 3 অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের ঢাকার মহানগরী, ঢাকার আশপাশে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকেই নেতাকর্মীরা তাদের যে ব্যক্তিগত যানবাহন, সেই যানবাহন করে যুক্ত হয়েছেন। প্রায় 400 শতাধিক যানবাহন কিন্তু এই বহরে যুক্ত হয়েছে এবং ফলে এই কিছুক্ষণ আগে ভৈরবে যে সমাবেশ হয়েছে, সেই সমাবেশে বিএনপি 3 সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা বারবারই একটি কথা তারা বলার চেষ্টা করছেন, ভারতীয় আধিপত্যবাদ বা বাংলাদেশ বিরোধী যে অবস্থান ভারতের, সেই অবস্থানের বিরুদ্ধে তাদের আন্দোলন শুরু হয়েছে মাত্র এবং সেই আন্দোলন তারা অব্যাহত রাখবেন। তারা চান না বাংলাদেশে কোনো পরাশক্তির কাছে কিংবা কোনো আধিপত্যবাদের কাছে বাংলাদেশ হেরে যাক, এবং তারা বলছেন বাংলাদেশের সহকারী হাই কমিশনে যে হামলার ঘটনা ঘটলো, এই হামলার ঘটনা তারা আসলে মনে রাখতে চান এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এটা একটা হুমকি স্বরূপ। ফলে শক্ত একটা বার্তা দেওয়ার জন্য মূলত আজকের এই লং মার্চ, এবং সেই লং মার্চ থেকে বারবারই ভারতের বিরুদ্ধে বা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিএনপি নেতা কর্মীরা তাদের যে শক্ত অবস্থান
অবস্থান, সেই অবস্থানকে তারা তুলে ধরছেন এবং কিছুক্ষণ বাদেই আখাউড়া সমাবেশে পৌঁছাবে গাড়িবহর এবং সেইখানে গিয়ে হয়তো নেতারা আরো অন্যান্য কথা বলুন, কর্মসূচি দিবেন। নিশ্চয়ই, আপনাকে ধন্যবাদ এই মুহূর্তের আপডেট জানানোর জন্য। আখাউড়াতেও আমাদের একজন সহকর্মী মহিউদ্দিন মিশু অপেক্ষা করছেন দেখতে পাচ্ছি। মিশু, সীমান্তের দুই প্রান্তের পরিবেশ আজ কেমন দেখছেন? এর পাশাপাশি বন্দরের কার্যক্রম কি স্বাভাবিক আছে? আজকে লং মার্চ থেকে কেন্দ্র করে কিন্তু একেবারে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বিএনপির ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক সহ বিভিন্ন নেতা কর্মীদের মাঝে, যে সকাল থেকে কিন্তু আখাউড়া স্থলবন্দর এলাকায় বৃষ্টি সকাল থেকে কিন্তু হবিগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে কিন্তু উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীরা আখাউড়া স্থলবন্দর এলাকায় এই লং মার্চে যোগ দেওয়ার জন্য কিন্তু তারা চলে আসছেন। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বাংলাদেশের সীমান্ত এলাকায় আমি যেখানটাই দাঁড়িয়ে আছি সেটা হলো আখাউড়া আগরতলা সড়ক। আমি যদি একটু দেখাতে চাই আমার পিছনটায়, এই আখাউড়া আগরতলা সড়কে কিন্তু এই পুলিশ বাহিনীর পক্ষ থেকে কিন্তু লোহার বেষ্টনী দেওয়া আছে এবং এর পিছনে হলো ভারতের ত্রিপুরা রাজ্যের ভারতের আগরতলা সীমান্ত এলাকায়, সেখানে কিন্তু ভারতের যে সীমান্তরক্ষী বাহিনী আছেন, পুলিশ প্রশাসন আছেন, সেন্ট্রাল পুলিশ আছেন, সেখানে কিন্তু তারা বিভিন্ন ভাবে এই আইন শৃঙ্খলা যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেটা তারাও কিন্তু নিয়েছেন। সেটা আমি বলি আমাদের বাংলাদেশে যেই সাইড বিজিবির সিইও রয়েছেন জাবির বিন জব্বার, তিনি বলেছেন যে প্লাটুন পুলিশ বিজিবি কিন্তু আখাউড়া স্থলবন্দর এলাকায় কোনো ধরনের নিরাপত্তা যাতে বিঘ্ন না ঘটে তারা কিন্তু নিশ্চিত করেছে। সাদা পোশাকে পুলিশ রয়েছেন আখাউড়া স্থলবন্দরের ভেতরে মাঠের মধ্যে, সেখানে কিন্তু সমাবেশের আয়োজন করেছেন। আখাউড়া আসার পরে নেতাকর্মীরা প্রায় লক্ষাধিক নেতাকর্মী জড়ো হবে বলে বিএনপি নেতাকর্মীর বা আয়োজকরা আমাকে জানিয়েছেন। সেখানে কিন্তু তারা নিশ্চিত নিরাপত্তা যাতে সমাবেশটি শান্তিপূর্ণভাবে সমাবেশটি হয় সেখানে কিন্তু তারা সেই ব্যবস্থা করেছেন। এই সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে শুনছিলাম আমরা। মিশু, ধন্যবাদ জানাচ্ছি। এর আগে সকাল 9টার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। তবে কর্মসূচি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা চট্টগ্রাম দখলের হুমকি দেয় তাদের প্রতিহত করবে দেশপ্রেমিক জনতা। আর যুবদল সভাপতি মোনায়েম মুন্না বলেছেন, দেশের যে কোনো সংকটে বিএনপি নেতাকর্মীরা বুক পেতে দেয়। দেশপ্রেমের প্রশ্নে বিএনপির অবস্থান আপোষহীন। পরে নারায়ণগঞ্জ নরসিংদী ঘুরে বেলা 12টায় ভৈরব বাস স্ট্যান্ড বাজারে পৌঁছায়। স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের প্রতি কোন শকুনের দৃষ্টি পড়লে বাংলাদেশি জাতীয়তাবাদের সৈনিকরা কিন্তু ঘরে বসে থাকবে না। এই খুনি হাসিনার বিরুদ্ধে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পুরো ছাত্র সমাজ এক এবং ঐক্যবদ্ধ রয়েছে। ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে তারা সমালোচিত, অথচ ভারত গণতান্ত্রিক দেশ, অথচ ওরা নিজেরা গণতান্ত্রিক দেশ, কিন্তু ওরা চায় না বাংলাদেশ তারা এখানকার জনগণের কথাই চলুক। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো আপোষের সুযোগ নেই, তাই গোটা দেশ ঐক্যবদ্ধ, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় অপতৎপরতা ও আগ্রাসনের বিরুদ্ধে জাকপা আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দেন তিনি। বলেন, ভারতের সরকার এবং কতিপয় রাজনৈতিক দল বাংলাদেশে বিশৃঙ্খলা ছড়াতে উস্কানি দিচ্ছে। বিএনপির এই শীর্ষ নেতার অভিযোগ, ভারত শুধু পতিত স্বৈরাচারকে আশ্রয় দেয়নি, সেখানে বসে রাজনীতি করারও সুযোগ দিচ্ছে। বলেন, ভারতে বসে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে ষড়যন্ত্র করছে পতিত সরকার। এ সময় ভারত কতটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক আচরণ করছে তা নিয়েও প্রশ্ন তোলেন ডাক্তার AZM জাহিদ হোসেন। কোন অবস্থাতেই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ব্যাপারে কোন ধরনের আপোষকামিতার কোনো সুযোগ নেই। সেজন্যই বাংলাদেশের সকল শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণের মানুষ আজকে একটি দাবিতে, একটি বিষয়ে ঐক্যবদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে।
সীমান্তে হত্যা ও ভারতীয় আগ্রাসন বন্ধ এবং দেশটির সাথে সব ধরনের চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি। বেলা 11টার দিকে রাজারবাগ থেকে এই মিছিলটি বের করেন তারা। কাকরাইল সেগুনবাগিচা হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ করেন। সাবেক পুলিশ কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশের ভেতরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতেই প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে ভারত। দেশটির যে কোনো আগ্রাসন রুখে দিতে ডক্টর ইউনূস সরকারের পাশে থাকবেন বলেও জানান তারা। আর এ সময় গেল 15 বছরে শেখ হাসিনা সরকারের সময় ভারতের সাথে হওয়া সব চুক্তি বাতিলের দাবি তোলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা। ভারতের উস্কানি এবং প্রপাগান্ডার বিরুদ্ধে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দেন তারা। আমাদের প্রতিবেশী ভারত আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। তারা অপপ্রচার চালাচ্ছে, তাদের মিডিয়া চালাচ্ছে, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে তারা হস্তক্ষেপ করছে। আমি মনে করি যে এটা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হস্তক্ষেপ স্বরূপ। এই পুলিশ রাজারবাগ থেকে যেরকম প্রতিরোধ গড়ে তুলেছিল, সারাটি জীবন প্রয়োজন হলে আমরা আবার রক্ত দিয়ে সেই প্রতিরোধ আমরা অবশ্যই গড়ে তুলব। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। শেখ হাসিনাকে পলাতক দেখিয়ে বিচার করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ টবি ক্যাটম্যান। সকাল 9টা নাগাদ ট্রাইব্যুনালে যান তিনি। চিফ প্রসিকিউটর এবং তদন্ত কর্মকর্তাদের সাথে বৈঠকও করেছেন। এরপরে সাংবাদিকদের উদ্দেশ্যে একটি প্রেস ব্রিফিং করেন তারা। এ সময় টবি ক্যাটম্যান জানিয়েছেন, জুলাই আগস্ট গণহত্যার বিচারে মেনে চলা হচ্ছে আন্তর্জাতিক মান, নিশ্চিত করা হবে ন্যায় বিচার। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ারও সুযোগ রয়েছে, এমনটাও জানিয়েছেন ব্রিটিশ এই আইনজ্ঞ। বলেছেন, আইন সংশোধন করতে হবে আর সেই পরামর্শ দেওয়া হবে অন্তর্বর্তী সরকারকে। তিনি আরও বলেন, জুলাই আগস্টে গণহত্যা চালানো হয়েছে, এটা দেশের প্রচলিত আইনই বলছে। এর আগেই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে জানিয়েছেন, ট্রাইব্যুনালের কাজকে ত্বরান্বিত করতে এই পরামর্শককে নিয়োগ দেওয়া হয়েছে। টবি ক্যাটম্যান ট্রাইব্যুনালে আগে জামায়াতের আইনজীবী হিসেবেও নিযুক্ত ছিলেন, তবে বিগত সরকার তাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়নি। জুলাই আগস্ট গণহত্যার বিচারে আন্তর্জাতিক মান মেনে চলা হচ্ছে। শেখ হাসিনাকে পলাতক দেখিয়ে বিচার করতে কোনো বাধা নেই। ভারত সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত না দিলেও সেটি বিচার কাজকে বাধাগ্রস্ত করবে না। চিফ প্রসিকিউটরকে অ্যাডভাইস করার জন্য একজন ফরেন কনসালটেন্ট আমরা অ্যাপয়েন্ট করেছি চুক্তির মাধ্যমে, যিনি আমাদেরকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী এই বিচার প্রক্রিয়া চালিয়ে নেওয়ার ব্যাপারে, প্রসিকিউট করার ব্যাপারে যিনি আমাদেরকে সাহায্য করবেন। রাজধানীর বিভিন্ন থানায় করা মামলায় নতুনভাবে সাবেক সচিব মহিবুল হক এবং পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার এবং ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে পুলিশের পক্ষ থেকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয় এবং শুনানি শেষে এই আদেশ দেন আদালত। রাজধানীর নিউ মার্কেট থানার মামলায় সাবেক সচিব মহিবুল হক ও পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দারকে এবং বনানী থানার মামলায় ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেফতার দেখানো হয়। এদিকে কাফরুল থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং একই থানার একাধিক হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া যাত্রাবাড়ি থানার পৃথক হত্যা মামলায় শমশের মবিন চৌধুরী, আনিসুল হক এবং মতিঝিল থানার মামলায় হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখানো হয়েছে। যাত্রাবাড়ি থানার একটি মামলায় সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক, তাকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মন্ত্রী এবং হাসিনার অন্যতম সহযোগী কামাল আহমেদ মজুমদার, তাকেও গ্রেপ্তার দেখানো হয়। যে নির্দেশনাগুলো রয়েছে সেটি আদালতের সামনে তুলে ধরা, যাতে করে বিজ্ঞ আদালত ন্যায় বিচার নিশ্চিত করার জন্য ন্যায়ানুগ আদেশ দিতে পারে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং তাদের সহযোগী বন্ধু রাষ্ট্র সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন শ্রম ও নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর সাখাওয়াত হোসেন। যারা এমন কাজে ইন্ধন যোগাচ্ছে এবং অস্থিরতা তৈরি করছে, তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার কথাও বলেছেন তিনি। সুশাসনের জন্য নাগরিক এবং দি হাঙ্গার প্রজেক্ট আয়োজিত গণতন্ত্রের পথে চলি একসাথে নাগরিক উৎসবে তিনি কথা বলেছেন। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন আরও বলেছেন,
নির্বাচন ব্যবস্থাকে কিভাবে নষ্ট করতে হয় তার উপরে পিএইচডি করতে হলে দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশের শেষ 3টি নির্বাচন নিয়ে গবেষণা করলেই হবে। আর সামনের নির্বাচনে যারা অংশ নেবেন তারা আওয়ামী লীগের পরিস্থিতি থেকেই শিক্ষা নেবেন। ভোট যাতে হাইজ্যাক না হয় সেজন্য ভোটারদের সতর্ক থাকতে বলেছেন এই উপদেষ্টা। বলেছেন অতীতের থেকে সম্পূর্ণ ব্যতিক্রমী হবে এবারের নির্বাচন। আপনি যদি এখন পিএইচডি করতে চান এই নির্বাচনকে কিভাবে নষ্ট করতে হয়, তাহলে বাংলাদেশের বাইরে যেতে হবে না। যদি ভোটাররা স্যাটিসফাইড হয় যে তিনি ভোট দিতে পেরেছেন এবং রেজাল্টে যদি তিনি দেখেন যে তারা যেখানে ভোট দিয়েছেন সেই জায়গাতে ভোটটা কাউন্ট হয়েছে, দ্যাট আই উড সে সাকসেসফুল এন্ড পার্টিসিপেটরি ইলেকশন। ভারতে বাংলাদেশ মিশনে হামলার ঘটনাটি আলোচিত হলো মার্কিন পররাষ্ট্র দফতরেও। মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলার ইস্যুটি উঠে আসে। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের কোনো বিবৃতি আছে কিনা এমন প্রশ্নও করা হয় মিলারের কাছে। এর জবাবে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেছেন, বাংলাদেশ এবং ভারত নিজেদের মধ্যে চলমান বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করুক, যুক্তরাষ্ট্র এমনটাই চায়। আমরা চাই বাংলাদেশ এবং ভারত তাদের মধ্যে থাকা বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করুক। শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিতে হবে এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 10:30টায় রাঙামাটিতে পার্বত্য জেলা পরিষদ প্রশিক্ষণার্থীদের সাথে ভার্চুয়ালি মতবিনিময় সভায় কথা তিনি বলেছেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, প্রাকৃতিক সৌন্দর্য সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো দেশের সবচেয়ে উন্নত অঞ্চল হতে পারত। পার্বত্য এলাকা দুর্গম হয়, যোগাযোগ করাও কঠিন। উল্লেখ করে ডক্টর ইউনূস বললেন, পাহাড়ি এলাকায় প্রযুক্তির প্রসার ঘটিয়ে যোগাযোগের দূরত্ব কমাতে হবে। পার্বত্য এলাকার তরুণরা যেন বিশ্বনাগরিক হয়ে উঠতে পারে এমন আশাবাদও ব্যক্ত করেন ডক্টর ইউনূস। বলেন, পাহাড়ের মেয়েরা ফুটবলে বিশ্বজয় করেছে। দেশ যখন ইতিবাচক ধারায় ফিরছে তখন ফ্যাসিস্টরা দেশকে অশান্ত করার চেষ্টা করছে। ফ্যাসিস্ট ও ষড়যন্ত্রকারীদের এই চোখ রাঙানিকে দেশের মানুষ পরোয়া করে না বলে জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেছেন, আওয়ামী লীগের কাছে বিরোধী মত থেকে শুরু করে কারো জীবনের কোনো নিরাপত্তা ছিল না, আর সবচেয়ে বেশি জুলুম ও ফ্যাসিজমের শিকার হয়েছে জামায়াত ইসলামী। সকালে রাজধানীর মগবাজারের আলফালাহ মিলনায়তনে জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশন। এতে উদ্বোধনী বক্তব্যে দলটির আমির বলেন, গত 15 বছরে জাতির সব মৌলিক অধিকার হরণ করেছিল আওয়ামী লীগ। আবারও তারা দেশকে অশান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। তাদের ষড়যন্ত্র আল্লাহ তাআলা ব্যর্থ করেছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া দেয়। তাদের এই অপপ্রয়াস জাতিকে আরেকবার মজবুতভাবে ঐক্যবদ্ধ করে দিয়েছে। আমাদের প্রতিপক্ষ যদি এটা বুঝতে পারে যে এই দেশের মানুষ আর কারো কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করবে না এবং কোনো চোখ রাঙ্গানিকে পরোয়া করবে না, তাহলে তাদের জন্য এবং আমাদের জন্য কল্যাণকর। ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের কাছে বিরোধী মত সহ কারো জীবনের কোনো নিরাপত্তা ছিল না। তাই ছাত্র জনতার আত্মত্যাগে জন্ম হওয়া নতুন বাংলাদেশের মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। তাদের সীমাহীন ত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ। সুতরাং এই জাতিকে তাদের রক্তের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং ঋণ পরিশোধে যত্নশীল হতে হবে। জাতীয় স্বার্থের জায়গায় আমরা যেন কখনো বিভক্তিতে লিপ্ত না হই, বরঞ্চ আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। নির্বাচন নিয়ে জামাতের আমির বলেন, নির্বাচন সামনে রেখে একটা রোডম্যাপ দিতে হবে। একই সাথে যৌক্তিক সময়ের মধ্যে ভোটার তালিকা করে প্রবাসীদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি। সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল মাঠ তৈরি করতে হবে, এর জন্য একটি রোডম্যাপ দরকার। এরপরে আমরা বলেছিলাম যে সংস্কারের এই মৌলিক বিষয়গুলা সম্পন্ন হওয়ার সাথে সাথেই নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ আপনাদেরকে নিতে হবে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। বাজারের সবকিছুর দাম একসাথে কমবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, বাজার এমন একটা বিষয়, একটা জিনিসের দাম কমবে, একটা বাড়বে, তবে সরকার
জনগণের জন্য কাজ করছে। আন্তর্জাতিক বাজার নিয়ন্ত্রণ করা যায় না উল্লেখ করে উপদেষ্টা বলেছেন, দাম বাড়লে খবর হয় কিন্তু কমলে সেটা বলা হয় না। এ সময় তিনি আরও জানান, সরকারি কেনাকাটায় স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করা হচ্ছে। জানুয়ারির মধ্যে হয়তো সব পাঠ্য বই দেওয়া সম্ভব হবে না বলেও জানান অর্থ উপদেষ্টা। বাজেটের দিকে দেখেন, আপনি 1000 টাকা নিয়ে যান, কোনটা একটু বেশি হবে, কোনটা কম হবে, কোনটা দাম দিয়ে কমবে। এখন যদি প্রত্যেকটাতে কমতে হবে, ওই রকম যদি অ্যাটিটিউড নেন তবে কিন্তু ডিফিকাল্ট। বাজার এমন একটা জিনিস, একটা কমবে একটা বাড়বে। প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি পাসপোর্ট পেতে ভোগান্তি লাঘবে ব্যবস্থা নিয়েছে সরকার। আর তাই আগামী 15 ডিসেম্বরের পর থেকে নির্বিঘ্নেই তারা সেবা পাবেন। নিজ ফেসবুক প্রোফাইলে এক ভিডিও বার্তায় এসব কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এমআরপি পাসপোর্টে পাওয়া এই 15 ডিসেম্বর থেকে আপনারা এমআইপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন এবং পরবর্তী 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা আবেদন করেছেন এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন। তো প্রথম প্রায়োরিটি দেওয়া হচ্ছে সৌদি আরবে এবং মালয়েশিয়াতে আমাদের যে ভাই বোনরা আছেন ওনাদেরকে, এবং এরপর আপনার যেই সমস্ত কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে একটু প্রায়োরিটি দিয়ে এই সমস্যাটা 3 থেকে 4 সপ্তাহের মধ্যে সমাধান করা হবে। অ্যামেজিং শেফ পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে টিটোস পার্টি হবে জোস যদি থাকে টিটোস। নগরবাসীর নির্বিঘ্ন চলাচলের জন্য উপযুক্ত নয় ঢাকার ফুটওভার ব্রিজগুলো। হকারদের দখলেই বেশিরভাগ এবং সংকীর্ণ পথচারী চলাচলের পথ। এসকালেটর প্রায় সবগুলোই অকেজো, অযত্ন অবহেলায় জমে থাকছে আবর্জনাও। আবার নতুন ফুটওভার ব্রিজের সিঁড়িগুলো উঁচু, যা বয়স্ক এবং অসুস্থদের চলাচলের অনুপযোগী। দুর্ঘটনা এড়িয়ে নিরাপদে সড়ক পারাপারই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রাজধানীর ফুটওভার ব্রিজগুলোর বেহাল দশা জানাচ্ছেন সহকর্মী শামীম রেজা। ক্যামেরায় ছিলেন আরেক সহকর্মী লুৎফর রহমান। রাজধানীর ব্যস্ততম পয়েন্টগুলোতে পথচারীদের নিরাপদ পারাপারের জন্যই ফুটওভার ব্রিজ, কিন্তু মানুষ হাঁটার জায়গাটা কই? কুড়িল, নর্দা ও বাড্ডা ফুটওভার ব্রিজের অর্ধেকের বেশিতে থাকে এমন ভাসমান দোকান। কেনাকাটার জন্য দাঁড়ালে আর হাঁটার জায়গাই নেই। আশেপাশে দোকান আছে, এর জন্য আমাদের কষ্ট। বাচ্চা কুলে নিয়ে যাচ্ছে, একটা রিক্সের ভিতরে সবাই আমরা থাকি আর কি। আমি তো রেগুলার আসা যাওয়া করি, বাট ইটস নট গুড অ্যাকচুয়ালি। এগুলো রিমুভ করা দরকার ইমিডিয়েটলি। উত্তরে বিমানবন্দর, শেওড়া, কাকলী, বনানী, ইসিবি, মিরপুর 10 ও 1 নম্বর। দক্ষিণে নিউ মার্কেট ও শাহবাগের ফুট ওভার ব্রিজগুলোরও একই দশা। অনেকের অভিযোগ, ওভারব্রিজে ওঠার সিঁড়ির ধাপগুলো এতটাই উঁচু যা পথচারী বান্ধব নয়। দুই পাশে দোকান থাকে, যার কারণে চলতেও সমস্যা, যারা দোকানদার তাদেরও সমস্যা। তাই দোকানপাটগুলো না থাকলেই মনে হয় ভালো হতো। মানুষ যখন বেশি যায় তখন হাঁটতে একটু অসুবিধা হয়, এর সাথে ওর ঘষা লাগে। নগরবাসীকে ফুট ওভারব্রিজ ব্যবহারে উদ্বুদ্ধ করতে আর বয়স্ক ও অসুস্থদের জন্য কয়েকটিতে বসানো হয়েছিল এসকেলেটর বা চলন্ত সিঁড়ি। তবে কুড়িল, এয়ারপোর্ট, বনানী ও ইসিবির ফুট ওভারব্রিজে চলন্ত সিঁড়ি অকেজো বহুদিন ধরে। দীর্ঘদিন ধরে এটা একরকম বলা হচ্ছে অচল। আমরা যারা বয়স্ক মানুষ বা শিশু বাচ্চা নিয়ে এই রাস্তা পারাপার হই বা সিঁড়িতে উঠতে চেষ্টা করি, খুবই কষ্ট হয়। আমরা অনেক দিন যাবত তো পড়ে রয়েছে এটা এইভাবে, কিন্তু এখন যদি এটা ঠিক হয় তাহলে আমাদের মতন মানুষ বা আরও অনেক সমস্যার মতন মানুষ এরা করতে অনেক সুবিধা হয় আর কি। আমাদের হাঁটুতে ব্যথা, হার্টের সমস্যা আছে, এই জন্য দেখা যায় যে এই যে উঠছি হাঁপাই গেছি, চলন্ত সিঁড়িটা থাকলে তো একটু আসান হইতো। ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী জানান, নষ্ট হয়ে যাওয়া চলন্ত সিঁড়িগুলো চালু করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে ফুট ওভারব্রিজগুলো করা হবে হকার মুক্ত। আমরা খুব শীঘ্রই এগুলো আমদানি করব, আমদানি করে এটাকে সংযোজন করা হবে, তখন সমস্যাগুলো মিটে যাবে। এবং এসকেলেটর সংযোজন হলে আপনি যেটা বলেছেন অবৈধ দখল বা হকাররা যেটাকে, সেটাও কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে। যদি না যায় সেক্ষেত্রে আমরা অবশ্যই আইন প্রয়োগ করে।
পরিষ্কার পরিচ্ছন্নতার বালাই নেই ফুট ওভারব্রিজগুলোতে। কোথাও জমে আছে আবর্জনা, কোথাও কোথাও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ময়লা। দেখে বোঝাই যায় বহুদিন ঝাড়ু পড়েনি এখানে। নিরাপদ সড়ক পারাপারে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ফুট ওভারব্রিজ। তবে এসব ফুট ওভারব্রিজে ভাসমান হকারদের কারণে ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। তাই পথচারীদের দাবি দ্রুত এসব হকারদের উচ্ছেদ করে চলাচল বান্ধব করা হোক এসব ওভারব্রিজগুলো। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের মুংডু টাউনশিপ দখলের পর নাফ নদীতে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে আরাকান আর্মি এবং দেশটিতে যুদ্ধাবস্থার কারণে টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ। আমরা এই বিষয়ে আরও জানবো, আমাদের সহকর্মী এহসান আল কুতুবি খোঁজ খবর রাখছেন। এহসান, বর্তমানে সীমান্তের পরিস্থিতি সম্পর্কে একটু আমাদেরকে জানাবেন। বৃষ্টির পরিস্থিতি যদি বলতে চাই, যেহেতু এখান থেকে অর্থাৎ টেকনাফ থেকে প্রতিদিন সকালে 2টি ট্রলার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাতায়াত করে, অর্থাৎ মালামাল নিয়ে যায়, তারপরে পাশাপাশি যাত্রীরা যায় যারা স্থানীয় বাসিন্দা অর্থাৎ টেকনাফ থাকে, বিভিন্ন কাজে আসেন এবং সেন্ট মার্টিনের স্থায়ী বাসিন্দা, তারা কিন্তু এই টেকনাফ থেকে প্রতিদিন যাতায়াত করেন। সেই প্রতিদিনের মতোই কিন্তু অনেককেই আমরা দেখেছি তারা ট্রলারে মালামাল নিয়ে এসেছেন, কিন্তু তারা যেতে পারছেন না এবং এখানে আটকে আছেন। এখানে নিত্য পণ্য সহ অনেক কিছুই দেখছি। যেহেতু কক্সবাজার থেকে পর্যটকরা প্রতিদিন নিয়মিত যাতায়াত করছে, ডিসেম্বর 1 তারিখ থেকে পর্যটক যাচ্ছে, পর্যটকদের জন্য বিভিন্ন খাবার বিভিন্ন হোটেলের মালিকরা এখান থেকে নিয়ে যাচ্ছেন, সেই কারণে কিন্তু তারা কিন্তু আটকে আছেন। পাশাপাশি অনেক জেলেই কিন্তু সাগরে নামতে পারছেন না, যেহেতু সরকারি একটা নিষেধাজ্ঞা রয়েছে। তারা যাতে মিয়ানমারের যে জলসীমায় সেই জলসীমা দিয়ে বা বাংলাদেশের ভেতরের মধ্যকার যে জলসীমায় সেই জলসীমাটা আপাতত নিরাপদ না থাকার কারণেই মূলত তাদেরকেও আপাতত সাগরে নামতে নিষেধ করা হচ্ছে। তবে আশা করা হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে বা আজকে বা কালকের মধ্যে কোনো একটা ভালো একটা খবর আসতে পারে বলে আমাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন। নিশ্চয়ই, তখন আবার আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিব। ধন্যবাদ এহসান। ব্রাহ্মণবাড়ি ও নওগাঁয় সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন, 10 জন আহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ডাম্প ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। সকালে ঢাকা সিলেট মহাসড়কের বীরপাশা এলাকায় ঘটনা ঘটে। নিহতরা হলেন ফজিলাতুন্নেসা, পাভেল ও রাইসা। পুলিশ জানায় কুমিল্লাগামী এক ডাম্প ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এ সময় সিলেটগামী একটি পিকআপও দুর্ঘটনা কবলিত ট্রাককে ধাক্কা দেয়। 3টি গাড়ি জব্দ করে হাটিহাটা হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। আহত 6 জন হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে নওগাঁর পোরশায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে 1 জন নিহত হয়েছেন, আরও 4 জন আহত হয়েছে। রাজধানীর কামরাঙ্গীরচরে কাপড় প্রিন্টিং ব্যবসায়ী মোহাম্মদ নূর এ আলম হত্যা মামলায় তার কারখানার কর্মচারী সহ মিরাজ সহ 3 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে নূরে আলম তার নিজ কারখানাতেই ঘুমাচ্ছিলেন এবং কারখানার কর্মচারী মিরাজ সেই রাতে বহিরাগতদের নিয়ে কারখানায় জুয়া খেলছিলেন। পাশের কক্ষ থেকে মালিক নূরে আলম টের পেয়ে তাদেরকে বকাঝকা করে। এতে ক্ষিপ্ত হয়ে মালিকের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। পরে নূরে আলমকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এরপর হত্যাকারীরা মরদেহ টুকরো টুকরো করে কারখানাতেই পুঁতে রাখে এবং সিমেন্ট দিয়ে সেই স্থান ঢেকে দেয়। পরে পুলিশ তদন্তে নেমে মিরাজ, শিপন, রিফাতকে গ্রেফতার করে। এই ঘটনায় জড়িত জাহিদকে খুঁজছে পুলিশ। জিজ্ঞাসাবাদে মিরাজ ঘটনাটি এক পর্যায়ে আমাদের কাছে স্বীকার করে এবং সে বলে যে 4 জন মিলে তারা এই কাজটি করেছে এবং ঘরের যে ছাপা কারখানার যে জায়গাটিতে তারা পুঁতে রেখেছিল সেই জায়গাটি আমাদেরকে দেখায় এবং তার শনাক্ত মতে ওই জায়গাটি শনাক্ত মতে গতকালকে বিকালের দিকে আমরা ওখানে তার লাশ উত্তোলন করি। 5 স্টার হোটেলের চুক্তি বাতিল করে খেলার মাঠ ও পার্কের জন্য জমি বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন খিলক্ষেত ও জোয়ার সাহারা এলাকার বাসিন্দারা। সকালে মানববন্ধন করে এই দাবি তারা জানিয়েছেন। বলেছেন, রেল কর্তৃপক্ষ লিজ প্রক্রিয়া থেকে সরে না এলে এলাকাবাসী আরও বড় আন্দোলন গড়ে তুলবে।
খিলক্ষেত রেললাইন সংলগ্ন এই জায়গাটি দীর্ঘদিন জলাবদ্ধ এলাকা। এক্সপ্রেসওয়ে নির্মাণের সময় মাটি ফেলে খানিকটা অংশ ভরাট করা হয়। এরপর খিলক্ষেত, নিকুঞ্জ এবং জোয়ার সাহারার বাসিন্দারা নিজ খরচে বালু ফেলে জমিটিকে খেলার মাঠের উপযুক্ত করেন। বিকেল হলেই এলাকার শিশু কিশোররা দল বেঁধে খেলাধুলা করে এই মাঠে। এলাকাবাসীর অভিযোগ, পরিত্যক্ত এই জায়গার উপর লোলুপ দৃষ্টি পড়েছে ভূমিদস্যুদের। রেল কর্তৃপক্ষের সাথে যোগসাজশ করে 5 স্টার হোটেলের জন্য মাঠটি লিজ দেওয়ার প্রক্রিয়া চলছে। খেলার মাঠের দাবিতে সকালে 300 ফুট সংযোগ সড়কে মানববন্ধন করেন তারা। না, স্কুলের মাঠ নেই, এই মাঠে তো এরকম ছোট একটা মাঠে হয় না। এই জায়গায় পার্ক সম্পর্কে আমরা এই জায়গায় আটাশোলা করতে পারি, তো এই জায়গায় যদি কোনো কিছু করে ফেলে এটা তো আমাদের মুখে সম্ভব, মানানো সম্ভব না। খেলাধুলা করতে সবসময় পারি না, আমারও একটি দাবি যে খেলার মাঠ হোক। কি করতেছে, মাঠ তৈরি না করে এখানে তারা হোটেল তৈরি করতেছে, যেটার কোনো প্রয়োজন আমরা এখানে দেখতে পাচ্ছি না। আমরা স্টিল এই দাবিতেই থাকবো, কারণ আমাদের এই মাঠটা দরকার। আমরা তো চাপবই না, আমাদের যেটা অধিকার পাওয়ার সেটা আমরা চেয়ে যাবো। বাচ্চারা স্কুলে পড়ালেখা করে, ভালো একটা খেলার মাঠ নাই, খেলতে পারে না, যার কারণে আমাদের বাচ্চারা যাতে সুস্থভাবে খেলতে পারে। এলাকাটিতে বেশ কয়েকটি স্কুল কলেজ থাকলেও নেই কোনো খেলার মাঠ। স্থানীয়দের হাঁটাহাঁটির জন্য কোনো পার্কও নেই। তাই জনস্বার্থে রেলের জমিটি খেলার মাঠ ও পার্কের জন্য বরাদ্দ চান সচেতন নাগরিকরা। আমাদের এই ছেলে মেয়েদের একটু মুক্ত আবহাওয়ার জন্য, খেলাধুলা করার জন্য এই হোটেলের পরিবর্তে এখানে আমরা একটা সুন্দর মাঠ চাই। রহমতে পার্ক থাক, জীবনের সবচেয়ে বড় সম্পদ সুস্থ দেহ। আল্লাহ সেইটা পার্কে খেলতে পারবে, মানুষ ইয়ে করতে পারবে, মন মানসিকতার পরিবর্তন হবে। কর্তৃপক্ষের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, আমাদের এলাকাতে একটি খেলার মাঠ অতীব প্রয়োজন এবং খুব দ্রুত এটার বাস্তবায়ন আমরা চাই। এলাকাবাসীর অভিযোগ, জমির পুরো অংশ রেল কর্তৃপক্ষের নয়, স্থানীয় বাসিন্দাদেরও আংশিক মালিকানা আছে। স্থানীয়দের কাছ থেকে অধিগ্রহণ করা জমি, মাঠ ও পার্কের জন্য বরাদ্দের দাবি তাদের। লিজ বাতিলের জন্য আমরা মহামান্য হাইকোর্টে আমাদের এলাকার পক্ষ থেকে আমরা রিট করেছি। রিট শুনানি অপেক্ষায় আছে আমরা মনে করি, কিন্তু দেখা যায় যে রিট শুনানি থাকা অবস্থায়ও এই 5ই আগস্টের পর সরকারের বিদায়ের পর, আওয়ামী লীগ সরকারের বিদায়ের পরে আবার তারা সেই মিলেনিয়াম কোম্পানি আবার এখানে উন্নয়নের জন্য চেষ্টা করছে। মাঠের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করে রেল কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানান সোসাইটির নেতৃবৃন্দ। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা কলেজ অডিটোরিয়ামে জুলাই গণ অভ্যুত্থানে ঢাকা কলেজের অবদান শীর্ষক আলোচনা সভা চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখা এর আয়োজন করেছে এবং এই মুহূর্তে বক্তব্য রাখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সরাসরি তার বক্তব্যে যাচ্ছে। মৃত্যু বিপ্লবী সহযোদ্ধা হাসনাত আব্দুল্লাহকে ধন্যবাদ জানাই। সুপ্রিয় সুধী, এ পর্যায়ে আমরা সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর নিখোঁজ স্বজনের খোঁজে দিক বিদিক ছুটে বেড়াচ্ছেন হাজার হাজার মানুষ। সরকারি বাহিনীর কাছে আটক প্রিয়জনদের পেতে কুখ্যাত সিদনায়া কারাগারে গিয়ে অনেকেই হতাশ হয়েছেন। তাদের এখন শেষ ভরসা হাসপাতালগুলোর মর্গ। অন্তত মরদেহের সন্ধান চান তারা। সিদনায়া থেকে উদ্ধার করা কয়েক ডজন মরদেহ দামেস্ক হাসপাতালের মর্গে রাখা হয়েছে, কিন্তু সেগুলো এত বেশি বিকৃত হয়ে গেছে যে শনাক্ত করাই এখন কঠিন হয়ে পড়েছে। বদ্ধ রুমে স্তূপ করে রাখা পচাগলা মরদেহ, দম বন্ধ এক পরিস্থিতি। এরই মধ্যে প্রিয় স্বজনের মরদেহ খুঁজে পাওয়ার প্রাণপণ চেষ্টা করছেন এই সিরিয়ান নাগরিকরা। অন্ধকার মর্গে মোবাইলের আলো জ্বেলেই চলছে বিকৃত হয়ে যাওয়া দেহাবশেষ দেখে দেখে আপনজনের খোঁজ। এই দৃশ্য সিরিয়ার দামেস্ক হাসপাতালের। সিদনায়া কারাগার থেকে এখানে আনা হয়েছে কয়েক ডজন মরদেহ। সেই খবর পেয়েই হাসপাতালের সামনে ভিড় করছেন অনেক সিরিয়ান। তাদের আহাজারিতে তৈরি হয়েছে হৃদয়বিদারক পরিস্থিতি। আমার ভাই আদনান আল তুর্ককে 11 বছর আগে বিমান বাহিনী তুলে নিয়ে যায়। আমাদের ঘরের দরজার সামনে থেকে তাকে তুলে নেওয়া হয়েছে। আমার ভাইয়ের বিরুদ্ধে কোনো অভিযোগই ছিল না। উদ্ধারকর্মীরা বলছেন, কারাগারের বিভিন্ন গোপন কক্ষ খুঁড়ে বের করা হয়েছে এসব মরদেহ। পচে বিকৃত তো হয়েছেই, আছে মাথা হাত পা ছাড়া দেহাবশেষও। বলা হচ্ছে ক্ষমতাচ্যুত বাশার আল আসাদ বাহিনীর নির্মম নির্যাতনের শিকার হয়ে প্রাণ গেছে তাদের। আমরা 35টি মরদেহ পেয়েছি, সবগুলোই সিদনায়া কারাগার থেকে পাঠানো হয়েছে। মৃতদেহগুলি বিকৃত হয়ে গেছে, শনাক্ত করার উপায় নেই। কারো শরীরে ট্যাটু, আগের ক্ষত কিংবা
কিংবা অন্য কোনো চিহ্ন দেখে শনাক্ত করার চেষ্টা করছি। যাদের দাঁত অবশিষ্ট রয়েছে তাদের দাঁত পরীক্ষার মাধ্যমে শনাক্তের চেষ্টা চলছে। এর আগে দামেস্ক দখলের সময় খুলে দেওয়া হয় সিদনেয়া কারাগার। বিদ্রোহীরা মুক্ত করে দেয় হাজার হাজার কয়েদিকে। আপনজনের খোঁজে সেখানেও ভিড় করেন অনেকে। অন্তত প্রিয়জনের মরদেহটা খুঁজে পেতে চান তারা। বাশারের কসাইখানা হিসেবে পরিচিত কুখ্যাত সিদনেয়া কারাগার, যা সাক্ষী হয়ে আছে হাজার হাজার ভিন্ন মতাবলম্বীদের খুন নির্যাতনের। 2011 থেকে 2018 পর্যন্ত সেখানে ফাঁসি কিংবা নির্যাতনে মৃত্যু হয়েছে 30,000-এর বেশি মানুষের। পরের 3 বছরে প্রাণ হারিয়েছে আরও অন্তত 500 জন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সিরিয়াকে আরও একটি যুদ্ধে ঠেলে দিতে চায় না বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস, জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান আবু মোহাম্মদ আল জুলানি। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন এই বিদ্রোহী নেতা। বলেছেন, যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে সিরিয়ার মানুষ। দাবি, উন্নয়ন আর স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে সিরিয়া। দেশটির পুনর্গঠনে সব শঙ্কা কেটে গেছে। জুলানি আরও বলেছেন, ইরান সমর্থিত গোষ্ঠী আর আসাদ সরকারের পতনের মধ্য দিয়েই সব ভয় দূর হয়েছে। جاهزة أبدا لا تدخل في الحروب ولا ناوية تدخل في الحروب إطلاقا. اطمئنان لسوريا مو بقاء كان، ووجودنا الجديد نحن الحمد لله ما هو غير نظام اليوم زاد الحمد لله. কোনো শঙ্কা নেই, ইনশাআল্লাহ এই দেশ পুনর্গঠিত হবে। আল্লাহর প্রতি শুকরিয়া, ভয় যা ছিল তা আগের সরকারের চলে যাওয়াতে কেটে গেছে। সিরিয়া উন্নয়ন আর স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে। এই দেশের মানুষ যুদ্ধ করতে করতে ক্লান্ত, তাই আমরা সিরিয়াকে আরেকটা যুদ্ধের দিকে ঠেলে দিতে পারি না। এই ছিল দুপুরে বাংলাদেশে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।